নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের সংসারের এমন কিছু ঝামেলার কাজ মাঝে মাঝে এসে পড়ে, সেগুলো যদি একটু এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চাদের জুতো। এবার বাচ্চা হোক আর বড় হোক, এইভাবে যে চপ্পলগুলো আমরা সবসময় পড়তে পড়তে নতুন অবস্থায় তো ঠিক আছে, কোনো অসুবিধা হয় না পড়লে, কিন্তু একটু কিছুদিন যাওয়ার পরই দেখবে জুতোর একটা সমস্যা শুরু হয়ে যায়। সেটা হলো কি, জুতোর নিচের দিকে যে গ্রিপগুলো থাকে সেই গ্রিপগুলো ক্ষয় হতে শুরু করে একটু যখন জুতোটা পুরনো হয়ে যায়। তো গ্রিপ যখন নষ্ট হয়ে যায়, এই চপ্পলটা আমি নতুন চপ্পলে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে গ্রিপ করা থাকে, সেই গ্রিপ থাকলে জুতোটা কিন্তু কখনোই স্লিপ করে না, পরলে খুব সুন্দরভাবে হেঁটে চলে যাওয়া যায়। কিন্তু যদি তার নিচের এই গ্রিপটা নষ্ট হয়ে যায়, তখন এই চপ্পলটা পরে যদি বাচ্চারা অথবা বড়রা যে কেউ হাঁটতে লাগলে হঠাৎ করে পড়েও যেতে পারে স্লিপ করে, তখন একটা বড় ধরনের বিপদও ঘটে যেতে পারে। তার জন্য ছোট্ট একটা উপায়ের মাধ্যমে জুতোর এই সমস্ত গ্রিপের যে সমস্যা থেকে রেহাই দিয়ে দেবো। তো নিয়ে নিয়েছি এখানে একটা চাকু। তো চাকুটাকে আমি কি করব, চলো তোমাদের দেখিয়ে দিই। তার জন্য চলে যাব রান্নাঘরে। গ্যাস ওভেনটা আমি ধরিয়ে নিয়েছি। ধরিয়ে এইবার কিন্তু আমার কাজটা শুরু করে দেব। এবার একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুটা নিয়ে এভাবে কিন্তু আমি গরম করব। চাকুটা গরম করে তারপর দেখবে খুব সহজেই কিন্তু আমি যে সমস্ত চপ্পলের গ্রিপগুলো থাকছে না, সেই সমস্ত চপ্পলের গ্রিপ আমি খুব সহজেই করে দেব। এইভাবে চাকুটাকে গরম করবে। গরম করে এই যে চপ্পলের নিচের দিকে এইভাবে করে একটা করে টান দিয়ে দেবে। তোমরা যে কোনো কোনাকুনি করে টান দিতে পারো, সোজা টান দিতে পারো, যে কোনোভাবে এইভাবে টান দিলেই দেখবে জুতোর নিচে একটা ধার ধার মতো অংশ চলে আসছে। সেটাই হলো আমাদের এই সমস্ত চপ্পলের গ্রিপ। তো এই গ্রিপগুলো থাকলেই স্লিপে যদি কোনো জায়গায় জল পড়ে থাকে, সেখানেও পা দিয়ে যদি হাঁটি আমরা, কখনোই কিন্তু পড়বো না। খুব সহজেই কিন্তু গ্রিপের জন্য ওই জায়গাটায় আটকে যাবে। আর চপ্পল স্লিপ করলে বাচ্চাদের পায়ে যদি এই ধরনের চপ্পল থাকে, ওদের তো বড় ধরনের একটা হাত পাও ভেঙে যেতে পারে, এই সমস্ত বিপদও হতে পারে। তো সেই সমস্ত বিপদের থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা কিন্তু চাকুটা বাড়িতে থাকায় জিনিসপত্র, চাকু গরম করে এইভাবে চপ্পলের নিচে তোমরা গ্রিপ তৈরি করে দিতে পারো। দিলে দেখবে কোনো সমস্যা হবে না। আমি সেম প্রসেসে কিন্তু আরও একটা চপ্পলও করে নিলাম। এইভাবে করে পুরনো জুতোগুলোও কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারো। এটা আর ফালতু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রিপ নষ্ট হয়ে গেলে বাদ দিয়ে আমরা চিন্তা করি নতুন চপ্পল আবার কিনে আনি টাকা খরচা করে। তো সেই সমস্ত খরচা করার দরকার নেই। এই ছোট্ট টিপসটা যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই উপকার পাবে। আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। দেখতেই পারছো এখানে আছে কিছুটা চাবি। তো আমাদের বাড়িতে আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। এবার তার তো এক সেট করে চাবি থাকে, আর একটা সেট করে কিন্তু আমাদের ভেতরে তোলা থাকে, মানে ডুপ্লিকেট যে চাবিগুলো। তো আর একটা যে চাবি, অনেক সময় আমরা কি করি, চাবি বেশি থাকলে এইভাবে চাবির যে রিংগুলো হয়, সেই রিংয়ের মধ্যে আমরা সেট করে রেখে দিই। তো তাহলে হারায় না চাবিগুলো। কিন্তু যদি এই ধরনের চাবি রিং হাতের কাছে না থাকে, দেখা গেল আর পাচ্ছি না, এবার 1-2 দিন বাদে আনতে যেতে হবে আমাদের বাজার থেকে। ততদিন পর্যন্ত চাবিগুলোকে কিভাবে তোমরা গুছিয়ে রাখবে, তারই কিন্তু ছোট্ট একটা টিপস। তার জন্য নিয়ে নেবে এই ধরনের বড় একটা সেফটি পিন। বড় একটা সেফটি পিনের মধ্যে খুব সহজেই কিন্তু দেখবে, যেহেতু চাবির মধ্যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রের মধ্যে দেখো এই যে সেফটি পিনটার মধ্যে খুব সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিতে পারছি। তো এইভাবে সেফটি পিনের মধ্যে যতগুলোই চাবি হোক না কেন, সেই চাবিগুলো তোমরা যদি একটু গুছিয়ে রাখো, তাহলে দেখবে এটার এদিক ওদিক হারিয়েও যাবে না, যতদিন পর্যন্ত তোমরা চাবির রিংটা কিনে আনতে পারছো। তো যখন কিনে আনবে, তখন তো সেফটি পিন থেকে বের করে আবার চাবি রিংয়ের মধ্যে গুছিয়ে রাখবে, তাহলে তো দেখতেই খুব সুন্দর লাগবে। কিন্তু যতদিন তোমরা চাবি রিংটা আনতে পারছো না, ততদিন পর্যন্ত চাবিগুলোকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা সেফটি পিনের মধ্যে এইভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারো। তাহলে দেখবে যখনই প্রয়োজন হবে চাবিগুলো, তখনই হাতের ধারে পেয়ে যাবে। অনেক সময় দেখবে আমাদের চাবি কিন্তু হারিয়েও যায়, তখন তার যে ডুপ্লিকেট চাবিগুলো বানাতে হয়, সেগুলোও কিন্তু গুছিয়ে রাখতে হয়। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চাবি গুছিয়ে রাখতে পারো। আশা করছি এই টিপসটাও অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে রান্নাঘরে থাকি, রান্নাঘরে বেশিরভাগটা সময় কিন্তু আমাদের চাকু, ছুরি, বটি এইগুলোর প্রয়োজন হয়। কারণ সবজি কাটাকাটির জন্য এই ধরনের চাকু ছুরির কিন্তু প্রয়োজন আমাদের ভীষণ। তো
সবজি কিছুদিন কাটতে কাটতে নতুন অবস্থায় তো খুব ভালো থাকে চাকুগুলো, কিন্তু কিছুদিন সবজি কাটার পর চাকুগুলোর ধার আস্তে আস্তে কমতে শুরু করে। তখন এই ধরনের চাকুগুলোকে আমরা আবার ধার দেওয়ার জন্য বাজারে নিয়ে যেতে কেউই পছন্দ করি না। তখন কি ভাবি, এই চাকুটা বাদ দিয়ে নতুন আরও একটা চাকু কিনে আনি। তখনও কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হয়। তো বন্ধুরা, তার থেকে তোমরা বাড়িতে থাকা একটা জিনিস দিয়ে কিন্তু চাকুর ধার করে নিতে পারো। এই ধরনের যে স্কচব্রাইটগুলো আছে, নতুন স্কচব্রাইট কিন্তু নিতে হবে, পুরনো ব্যবহার করা নিলে কিন্তু হবে না। যে ধরনের স্কচব্রাইটের মধ্যে দেখবে অনেকটা ধার ধার থাকে, সেই ধার ধার স্কচব্রাইটের উপর চাকুটাকে এইভাবে যদি তোমরা ঘষে নিতে পারো, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু চাকু, ছুরি এ সমস্ত জিনিসের ধার হয়ে যাবে। এমনকি তোমরা বটিতেও কিন্তু খুব সহজেই ধারটা করে নিতে পারো। তো এইভাবে বাড়িতে বসেই টাকা পয়সা খরচা না করে, নতুন চাকু কিনে না এনে বাড়িতে এই স্কচব্রাইটটা থাকলেই দেখবে চাকু, ছুরির ধার খুব সহজেই দেওয়া হয়ে যাবে। আমি কাজটা কিভাবে করছি বন্ধুরা, ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে, তাহলে চাকু, ছুরির মধ্যে খুব সুন্দরভাবে ধারটা চলে আসবে। আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো বন্ধুরা, রান্নাবান্না করতে করতে অনেক সময় দেখবে গ্যাস বার্নার যে ঝিকগুলো পুড়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ, ডাল, দুধ এইগুলো যখন ফুটে ওঠে, ফুটে উঠলে ঝিকের মধ্যে পড়লে দেখবে সেই জায়গাটা রান্নাবান্না করতে করতে অনেকটা পুড়ে যায়। এবার সেই পোড়া জায়গাটা থাকলে আমাদের কারোরই ভালো লাগে না। সেই পোড়া জায়গাটা কিভাবে খুব সহজে পরিশ্রম ছাড়াই তোমরা তুলে নিতে পারো, তারই একটা কিন্তু ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পোড়া দাগ তোলার জন্য তোমরা কি করবে, তো এই ঝিকগুলো পুড়ে গেল, তখন তোমরা একটা বড় একটা এইভাবে থালা নিয়ে নেবে, থালার মধ্যে এভাবে ঝিকটাকে বসিয়ে দেবে, আর অন্য একটা পাত্রে কিন্তু জল গরম বসিয়ে দেবে। গরম জল এইভাবে থালার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে গরম জলের মধ্যে যখন ঝিকটা কিছু সময় ভেজানো থাকবে, দেখবে এই যে এর মধ্যে যে পোড়া জায়গাগুলো আছে, সেই পোড়া জায়গাগুলো, দাগগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে যাবে। আর এর মধ্যে যে উপকরণটা মেশাতে হবে সেটা হলো খাবার সোডা। তো খাবার সোডা তো আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। তো সেই খাবার সোডা পোড়ার যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। তোমরা যদি 15 থেকে 20 মিনিট এইভাবে পোড়ার উপরে খাবার সোডা দিয়ে গরম জলের মধ্যে রেখে দিতে পারো, তাহলে 15 মিনিট পর যখন তোমরা ফিরে আসবে, আসার পর দেখবে সেই পোড়া দাগগুলো কিন্তু তোমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, বিনা পরিশ্রমেই কিন্তু দাগগুলো খুব সহজেই উঠে যাবে। আর দাগগুলো তোলার জন্য কি করতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক এই ধরনের ওষুধের যে প্যাকেটগুলো থাকে, দেখবে সেই প্যাকেটগুলো আমরা ওষুধ খাওয়ার পর ফেলে দিই। ফেলে দেবে না, গুছিয়ে রাখবে। গুছিয়ে রাখলে দেখবে অনেকটাই কাজে আসতে পারে। বন্ধুরা, পোড়া যে জায়গাগুলো কতটা সহজে এই ওষুধের প্যাকেট দিয়ে ডলা দিলেই দেখতেই পারছো কতটা সহজে কিন্তু উঠে গেছে। তো এইভাবে যে পোড়া দাগগুলো হবে আমাদের ঝিকের মধ্যে, সেই দাগগুলো গরম জলের মধ্যে খাবার সোডা মিশিয়ে রেখে এইভাবে ওষুধের প্যাকেট দিয়ে অথবা নতুন স্কচব্রাইট দিয়ে ডলা দিলেই দেখবে খুব সুন্দরভাবে দাগটা কিন্তু উঠে যাবে। এইবার এই ঝিকের এই 4টে যে ঝিক, এই ঝিকের গোড়ায় যে কালিগুলো আছে, সেই কালিগুলো কিন্তু একটু অনেক পুরানো। তো সেই পুরানো দাগগুলোও কিন্তু আমি তোলার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা, তবেই বুঝতে পারবে কিভাবে আমি কাজটা করছি আর কিভাবে কাজের ফলাফলটা পাচ্ছি। তো এইভাবে শুধু গরম জলে কিন্তু ডললেই হবে না। এখন চলে যাব আমি সোজা রান্নাঘরে। রান্নাঘরে আমার সিঙ্কের পাশে চলে যাব। তো আমি চলে এসেছি এখানে। এসে এই যে গরম জলটাকে আমি কিন্তু এখন অনেকটাই জল কিন্তু ঠান্ডা হয়েও এসছে, সেই আগের মতো গরম আর নেই। এখন জলটা সরিয়ে দিলাম। এইবার কিন্তু এটাকে আমার ডলা মাজা যেটা করার করতে হবে। এটা কিন্তু খুব পরিশ্রম করতে হবে না, হালকাভাবে এইভাবে ডলা দিলেই কিন্তু এই পোড়া দাগগুলো অনেকটাই উঠে যাচ্ছে। যেহেতু এটা অনেক পুরানো এই দাগগুলো, সেহেতু একটু ডলা দিতে হচ্ছে। ডলা দিলেই কিন্তু এই পোড়া কালি দাগগুলো কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওর শেষে তোমরা দেখে বুঝতে পারবে এই ঝিকটা প্রথমে যে অবস্থা আছে, সেই অবস্থা কিন্তু আর হচ্ছে না। অনেকটা সময় ধরে যে কষ্টটা করে আমাদের এই কালির দাগটা তুলতে হতো, সেই দাগটা অনেকটা সহজেই কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু আমি কিচ্ছু না, এইভাবে ওষুধের খাম দিয়েই আমি একটু ডলা মাজা করে নিচ্ছি। এইভাবে ডললেই দেখবে পোড়া কালির দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখতেই পারছো তোমরা চারি সাইডের দাগগুলো কিন্তু অনেকটা উঠেও গেছে। তো এইভাবে একটু
ডলে নিলেই দেখবে শক্ত কঠিন যে সমস্ত দাগগুলো সেগুলোও কিন্তু উঠে যাবে। প্রথমে এই ঝিকটার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে তোমরা কিন্তু ঝিকটা দেখলেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা। তো বাড়িতে যখন আত্মীয় স্বজনের বেশি চাপ হয়, মানে বেশি আত্মীয় স্বজন আসে, তখন অনেক ধরনের রেসিপি আমাদের করতে হয়। এবার সেই বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে আমাদের কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত মশলাগুলো একটু বেশি পরিমাণেই কাটতে হয়। তো সেই বেশি পরিমাণে যখনই মশলাপাতিগুলো কাটাকাটি করি, সে বেশি কাটি আর কম কাটি, তখন একটা সমস্যা আমাদের কিন্তু সবার হয়। তো এই যে পেঁয়াজ, রসুন, এইগুলোর নিজস্ব একটা কিন্তু ভীষণ উগ্রগন্ধ আছে। সেই উগ্রগন্ধ যখনই আমরা এইভাবে পেঁয়াজ, রসুন কাটাকাটি করি, দেখবে আমাদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে এর একটা গন্ধ বেরিয়ে যায়। এবার সেই পেঁয়াজ রসুনের যখন প্রচুর পরিমাণে গন্ধ বেরিয়ে যায়, তখন একটা হাতের মধ্যে যতই আমরা সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই না কেন, সেই গন্ধটা কিন্তু যেতে চায় না। আর এই ধরনের লঙ্কা যখন কাটি, তখন যাদের সেনসিটিভ স্কিন তাদের কিন্তু হাতটা প্রচুর পরিমাণে জ্বালা করে যায়। এজন্য অনেকেই কিন্তু অনেকটা সাবধানেই কাটাকাটি করে, তারপরেও কিন্তু হাতে অনেকটা লঙ্কা লেগে যায়। তো এইভাবে যখন আমরা পেঁয়াজ, রসুন, লঙ্কা সবই কাটাকাটি করি, তখন হাতের মধ্যে অনেকটা জ্বালা করে যায়, অনেকটা বাজে দুর্গন্ধ হয়ে যায়। সেই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কিন্তু ছোট্ট একটা টিপস আজ অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো, যে কিভাবে এই পেঁয়াজ রসুনের উগ্র যে গন্ধ হাতের থেকে, কিভাবে হাতের গন্ধ থেকে রেহাই পেয়ে যাবে খুবই সহজে। আর যখন অল্প পেঁয়াজ রসুন কাটতে হয় তখন তো গন্ধ হয়, কিন্তু যখন বেশি কাটতে হয় মশলাপাতি, তখন কিন্তু হাতে গন্ধটা ভীষণ বাজে লাগে। সেই গন্ধ কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মশলাপাতিগুলো কিন্তু কিছুটা আমি কেটে নিয়েছি। এবার কাটার পর আমাদের পুরো দুটো হাতেই একটা বাজে পেঁয়াজ রসুনের গন্ধ, সেই গন্ধটা আমরা কিভাবে রিমুভ করব, চলো দেখিয়ে দিই। তো তার জন্য আমরা কি করব, নিয়ে নেব একটা আলু। তো এই ধরনের শুধু যে নতুন আলু নিতে হবে এমনটা নয়, তোমরা পুরনো আলু নিতে পারো। তো আলুটা নিয়ে আমি চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে দিলাম। কেটে এবার কি করতে হবে, এই যে আলুর টুকরোটার সাহায্যে কিন্তু হাতের গন্ধটা দূর হবে। আর নিয়ে নিয়েছি একটু দুধ। তো এই একটু তোমরা কাঁচা দুধও নিতে পারো, আর ফ্রিজে রাখা যে দুধ সেই দুধটাও নিতে পারো, যে কোনো দুধ, কিন্তু যে ফোটানো গরম দুধ সেটা না, মানে কাঁচা দুধটা নিলেই বেশি কাজ হবে। কাঁচা দুধ আলুর মধ্যে এইভাবে দিয়ে হাতের মধ্যে যদি আমরা এরকম ঘষতে পারি, এরকম যদি ঘষে নিই পুরো হাতটায়, হাতের দুটো হাতটায় যদি আমরা এইভাবে ঘষে নিই, ঘষে নিলে দেখবে হাতের মধ্যে যে পেঁয়াজ, রসুন, লঙ্কার যে গন্ধ, যে লঙ্কার যে জ্বালা, সেই জ্বালাটাও কিন্তু কমে যাবে। কারণ দুধ আমাদের যে সমস্ত জায়গায় জ্বালা করে যায় লঙ্কার থেকে, সেই জ্বালাটা কমিয়ে দিতে পারে দুধ। আর হাতের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু একেবারে রিমুভ করে দেবে এই যে আলুর রস। তো আলুর রসটা এইভাবে হাতের মধ্যে একটু ডলে নিলেই কিন্তু হাতের এই বাজে দুর্গন্ধটা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।